নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। মোহনবাগান জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়ে সকল মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হিসাবে নিজেকে প্রমাণিত করেছে কিন্তু এই অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটস। যেখানে ভারতীয় প্লেয়াররা তাদের ক্লাবের প্রতি লয়ালিটি দেখাতে ব্যর্থ হয়, সেখানে দাঁড়িয়ে দিমিত্রি পেট্রাটসের মতন বিদেশি প্লেয়ার সে ক্লাবের প্রতি লয়ালিটি দেখিয়ে সে কিন্তু মোহনবাগান সমর্থকদের মন জিতে নিয়েছে। 2022-23 মরশুমে মোহনবাগান দলে যোগ দিয়ে সবুজ মেরুন জার্সিতে কিন্তু নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিয়েছে দিমিত্রি পেট্রাটস। এবং গত মরশুমেও মোহনবাগান জার্সিতে নিজের পুরনো পারফরমেন্সকে মেলে ধরে মোহনবাগান দলকে গত মরশুমে ডুরান্ট চ্যাম্পিয়ন এবং আইএসএল এর লিগ শিল্ড জয়ের প্রধান ভূমিকায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছিল এই দিমিত্রি। আর সেই কারণেই গত মরশুমের মানে 2023-24 মরশুমের মোহনবাগানের বেস্ট ফুটবল প্লেয়ারের অ্যাওয়ার্ড মানে শিবদাস ভাদুড়ির অ্যাওয়ার্ডের বিজেতা হিসাবে দিমিত্রি পেট্রাটসকে কিন্তু মনোনীত করেছে মোহনবাগান কর্মকর্তারা। তো এই দিমিত্রি পেট্রাটস মোহনবাগান জার্সিতে যেমন পারফরমেন্স করেছে, তাতে সে যদি আগামী আরও কয়েক মরশুম সে একই রকমের পারফরমেন্স মোহনবাগান জার্সিতে উপহার দিতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের লেজেন্ড হিসাবে সনি নর্ডে ব্যারেটোদের পর দিমিত্রি পেট্রাটসের নাম যে সকল মোহনবাগান জনতার মনের মধ্যে খোদাই করা থাকবে সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের গত মরশুমের সেরা প্লেয়ার হিসেবে দিমিত্রি পেট্রাটসকে মনোনীত করার পাশাপাশি গত মরশুমের বেস্ট স্ট্রাইকার প্লেয়ারের অ্যাওয়ার্ডে কিন্তু মনোনীত করা হয়েছে মনবীর সিংকে, আর বেস্ট ইউথ ফুটবলার হিসেবে মনোনীত করা হয়েছে সুহেল আহমেদ ভাটকে। তো এই তিন ফুটবলারকেই কিন্তু গতকাল সেরা প্লেয়ারের তকমা কিন্তু প্রদান করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো যাক, নেক্সট আপডেটটা আমাদের ভারতের জাতীয় দলের হেড কোচ নিয়ে। তো তোমরা জানো আমাদের ভারতের জাতীয় দলের হেড কোচের জন্য বেশ কিছু হাই প্রোফাইল বিদেশি কোচের পাশাপাশি আইএসএল এক্সপিরিয়েন্স বেশ কিছু বিদেশি ও স্বদেশি কোচ তারা কিন্তু অ্যাপ্লাই করেছে। আর আইএসএল এক্সপিরিয়েন্স কোচেদের মধ্যে রয়েছে আইএসএল এর দুই সেরা কোচ অ্যান্থনি লোপেস আভাস এবং মানালো মার্কুয়েজ। এছাড়াও আরও বেশ কিছু এক্স আইএসএল কোচেরাও কিন্তু রয়েছে এই তালিকায়। তবে এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে যাদের কাছে ভারতীয় ফুটবলে কোচিং করানোর এক্সপিরিয়েন্স আছে তেমন কোচকে আমাদের জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত করতে। আর সেই লিস্টে এআইএফএফ মানালো মার্কুয়েজ রোখা এবং অ্যান্থনি লোপেস আভাস এই দুজনের নাম কিন্তু শর্ট লিস্ট করে রেখেছে, মানে এদের দুজনের প্রতি কিন্তু ইন্টারেস্ট রয়েছে এআইএফএফ এর। তবে মানালো মার্কুয়েজ রোখা বর্তমানে এফসি গোয়া দলকে কোচিং করাচ্ছেন। অপরদিক দিয়ে কোচ অ্যান্থনি লোপেস আভাস তিনি ফ্রি আছেন এবং তিনি আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য বেশ প্রবলভাবে আগ্রহী। তো যেমনটা খবর, এই মানালো মার্কুয়েজ রোখা এবং অ্যান্থনি লোপেস আভাস এনাদের দুজনের ইন্টারভিউ নেবে এআইএফএফ, আর ইন্টারভিউ নেওয়ার পরই তারপরে কিন্তু বাকি সিদ্ধান্তটা নেওয়া হবে। সেক্ষেত্রে কোচ মানালো মার্কুয়েজ রোখা যদি লাস্ট পর্যন্ত এফসি গোয়া দল ছাড়তে রাজি না হয়, তাহলে কিন্তু কোচ অ্যান্থনি লোপেস আভাসকে আমরা আমাদের জাতীয় দলের হেড কোচের পদে কিন্তু দেখতে পেতে পারি। আর কোচ অ্যান্থনি লোপেস আভাস বা মানালো মার্কুয়েজ রোখার মতন কোচেদের হাতে যদি আমাদের ভারতীয় ফুটবলের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সত্যি কিন্তু এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য বেস্ট হবে। কারণ এই দুই কোচই কিন্তু প্লেয়ারদের মধ্যে থেকে সেরা পারফরমেন্সটা বার করে আনার পাশাপাশি এনারা কিন্তু তরুণ প্লেয়ারদের থেকেও তাদের খেলাটা তৈরি করতে সক্ষম, যেটা কিন্তু এর আগে ইগোর স্টিমেকের কাছ থেকে তেমন একটা দেখা যেত না। তো যে কোচ অ্যান্থনি লোপেস আভাস নাকি মানালো মার্কুয়েজ রোখা, এই দুজনের মধ্যে কাকে তোমরা আমাদের জাতীয় দলের হেড কোচের পদে দেখতে পেলে তুমি বেশি খুশি হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা জানো বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর বিষয়টা কিন্তু বেশ জটিল পর্যায়ে চলে গেছে। তো যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে 19 তারিখের অনুশীলনে যোগ দিতে বলেছে। তবে এর পাশাপাশি আরও যেমনটা আপডেট জানা গেছে, আনোয়ার আলী মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন না, কারণ সে তার কেসটা লিগালভাবে লড়তে চায়। তবে আবার পিএসসি জানিয়ে দিয়েছে তারা আনোয়ার আলীর বিষয়ে হস্তক্ষেপ করবে না, কারণ আনোয়ার আলীর কেস ছাড়াও তাদের কাছে আরও 10 থেকে 12টা কেস কিন্তু পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে পিএসসি জানিয়েছে এআইএফএফ এর কমিটির কাছে এই বিষয়টা মিটিয়ে নিতে। তবে শেষ পর্যন্ত গিয়ে যদি এআইএফএফ কমিটির কাছে আনোয়ার আলীর বিষয়টা মিটে না যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কেসটা পিএসসির কাছে ফরওয়ার্ড হবে। আর পিএসসিতে গেলে আনোয়ার আলীর কেসটা কিন্তু ওপেন হতেও বেশ কিছুদিন সময় লেগে যাবে। অপরদিক দিয়ে আবার আনোয়ার আলী মোহনবাগানের অনুশীলনে যোগ না দিলে তাকে কিন্তু পার ডে 1 লাখ টাকার কাছাকাছি ফাইনও গুনতে হবে। সেহেতু কিন্তু বর্তমানে দাঁড়িয়ে পুরো দিক থেকেই রঞ্জিত বাজাজের জন্য আনোয়ার আলীকে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে, সেটা কিন্তু বলাই যায়। তো যাক, এবার বলা যাক আনোয়ার আলীর বিষয়ে কোন বাজিমাত করলো মোহনবাগান। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভারতীয় মিডফিল্ডার জিকসন সিংকে 3+1 ইয়ারের ডিলে এবং একটা রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফির মাধ্যমে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে। তো এই জিকসন সিং ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে যাওয়ার পর এই ডিলটার বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু গোপন তথ্য প্রকাশ্যে এসেছে।
তো যেমনটা জানা গেছে, জিকসন সিংকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং লাস্ট মোমেন্টে মোহনবাগান তারা রেসে নামে এবং মোহনবাগান জিকসন সিংয়ের জন্য বিট পেপারও তোলে। তবে পরবর্তীতে যেমনটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জিকসন সিংয়ের দাম বাড়ানোর জন্য, মানে জিকসন সিংয়ের ট্রান্সফার ফিটা বাড়ানোর জন্য তারা কিন্তু ফেক বিট পেপার তুলেছিল। কারণ বর্তমানে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু বড় বড় চমক দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যে ডিলে মোহনবাগান মুভ করে সেই ডিলে কিন্তু বাকি দলগুলোর একটু ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। অপরদিক দিয়ে আপুইয়া ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের দলে কিন্তু জিকসনের মতন মিডফিল্ডার অত্যন্ত প্রয়োজন ছিল, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট জিকসন সিংয়ের জন্য বিট পেপার তোলার পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু জিকসন সিংয়ের ডিলে অল আউট চাপায়। আর শেষ পর্যন্ত মোহনবাগানের থেকেও বেশি টাকা ট্রান্সফার ফি অফার করে জিকসন সিংকে দলে চূড়ান্ত করে নেয় ইস্টবেঙ্গল। তো যেমনটা জানা গেছে, মোহনবাগান যখন জিকসন সিংয়ের রেসে ছিল না, মানে শুরুর দিকে, তখন কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্টের জিকসন সিংয়ের ট্রান্সফার ফি হিসাবে 1,75,00,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট জিকসন সিংয়ের বিট পেপার তোলার পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই 1,75,00,000 টাকার পরিবর্তে 3,02,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে জিকসন সিংকে দলে চূড়ান্ত করে নিয়েছে। আর শেষ পর্যন্ত যেমনটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট ইচ্ছা করেই ইস্টবেঙ্গলের পকেট ফাঁকা করার জন্য তারা জিকসন সিংয়ের জন্য ফেক বিট পেপার তুলেছিল। তবে এর আগেও আকাশ মিশ্রার ডিলের সময় মুম্বাই সিটি এফসিও এমন ফেক বিট পেপার তুলেছিল। তবে শেষ পর্যন্ত মোহনবাগান আকাশ মিশ্রার রেস থেকে সরে আসার কারণে আকাশ মিশ্রাকে মুম্বাই সিটি এফসি দল সই করে। সেক্ষেত্রে এখানেও যদি ইস্টবেঙ্গল সরে আসতো জিকসন সিংয়ের ডিল থেকে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগানকেই জিকসন সিংকে সই করতে হতো। তো এবার কথা হচ্ছে এই বিষয়ের সাথে আনোয়ার আলীর সম্পর্কটা কি। তো তোমরা জানো, আনোয়ার আলী বর্তমানে পার্মানেন্ট ডিল চাইছে। আর যেমনটা খবর, ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে পার্মানেন্ট ডিল দিতে রাজি, কিন্তু মোহনবাগানের কারণে ইস্টবেঙ্গলের জিকসন সিংয়ের ডিলে প্রায় 1.5 কোটির কাছাকাছি এক্সট্রা খরচ করতে হয়েছে। সেক্ষেত্রে যদি এক্সট্রা 1.5 কোটি টাকা ইস্টবেঙ্গল আনোয়ার আলীর ডিলে লাগিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু সেটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের জন্য বেটার হতো। আর ইস্টবেঙ্গল যাতে এমনটা করতে না পারে সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট এইরকম পরিকল্পনা করেছে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো যে গতকাল মোহনবাগান সচিব দেবাশিস বাবু জানিয়েছেন আনোয়ার আলীকে তারা অন্য ক্লাবে যাওয়ার জন্য এনওসি দেবে না, কারণ আনোয়ার আলী তাদের সাথে কন্ট্রাক্টেড রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যে আনোয়ার আলীর বিষয়ে কোনো রকম আপোষ করতে চাইছে না সেটা কিন্তু স্পষ্ট। অপরদিক দিয়ে আনোয়ার আলী তার কেসটা এআইএফএফে না মিটিয়ে সে যদি পিএসসিতে যায়, তাহলে কিন্তু তাকে বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে কাটাতে হবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয়, আনোয়ার আলী রঞ্জিত বাজাজের ইশারায় নেচে সে তার কেরিয়ারের বেশ কয়েক মাস মাঠের বাইরে নষ্ট করে, নাকি সে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিক করে নিয়ে সে মোহনবাগান দলে স্টে করে। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে 1+1 ইয়ারের ডিলে। তবে আবার কথা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট বা মোহনবাগানের বাকি বিদেশি প্লেয়াররা তারা কবে ভারতে আসবে। তো এই বিষয়ে লাস্ট যে আপডেটটা জানা গেছে, গ্রেগ স্টুয়ার্ট সহ মোহনবাগানের বাকি সমস্ত বিদেশি প্লেয়ার এই মাসের 26 থেকে 28 তারিখের মধ্যে তারা কলকাতায় চলে আসবে। এবং এর পাশাপাশি মোহনবাগান দিবসের দিন, মানে আগামী 29 তারিখ, মোহনবাগান দলের সমস্ত নতুন বিদেশি প্লেয়ারদের সকল সমর্থকদের সামনে ইন্ট্রোডিউস করানোর সিদ্ধান্ত রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, এমনকি জেমি ম্যাকলারেনকেও। তবে জেমি ম্যাকলারেন আর গ্রেগ স্টুয়ার্ট এদের দুজনের নামে কিন্তু 29 তারিখের আগেই অফিসিয়ালিভাবে ঘোষণা হয়ে যাবে। আর 29 তারিখ এদের সকলকেই মোহনবাগান জনতার সামনে নিয়ে আসা হতে পারে, তেমনটাই আপডেট জানা গেছে। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।